যে আকাশ বাতাস সব বোধহয় ফাঁকা হয়ে গেছে। খুব কাঁদলাম। জীবনের সঙ্গে সবকিছু মানিয়ে চলতে হয়, এটাই এখন বুঝতে পারছি। আজ জীবনের অনেক কিছুই বদলেছে। জীবন চলছে তার গতানুগতিক পদ্ধতিতে। মাঝে মাঝে ক্লান্ত ও একঘেয়ে থেকে নিঃশ্বাস নিতে, নিজের খেয়ালে থাকতে খুব ভালো লাগে। অনেক প্রিয়জনকে হারিয়েছি, তবে পেয়েছি একজন খুব ভালো ও বিশ্বস্ত মানুষকে আমার পাশে। আমার মনের জোরে শক্তি যোগায় সে। থামা বলে কিছু নেই গো, এগিয়ে যেতে হবে যতক্ষণ নিঃশ্বাস আছে। কথায় বলে না, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। ঈশ্বর মঙ্গল করুন, তার উপরেই পূর্ণ আস্থা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমি শারীরিকভাবে খুব ভালো আছি, মানসিকভাবে খুব একটা ভালো নেই। থাম্বনেল দেখে আশা করি বুঝতে পারছো আজকের দিনটা আমার কাছে অন্যরকমভাবে স্পেশাল। মানে প্রতিটা মুহূর্ত আমার কাছে, মানে কি বলবো, থাক বলে বোঝাতে পারছি না। আমি সমস্তটাই বলবো। তবে একটা কথা ঠিকই, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু ম্লান হয়ে আসে। স্মৃতি বলো, সমস্ত কিছু। আমার ক্ষেত্রেও তাই হয়েছে, প্রতিটি মানুষের ক্ষেত্রেও তাই হয়। আজকের দিনে আমি এত হাসি খুশি থাকি, কিন্তু আজকের দিনটা প্রতিটা মুহূর্ত আমার হাসি আসে না। যেটুকু চলতে হয়, মানে সামাজিকতা বলো, সব কিছু বজায় রেখে চলতে হয়। সবাই তো বুঝবে না ব্যাপারটা, মানে সবার ফিলিংসটা সমান নয়। আমি আজকে যদি এই কথাটা বারংবার বলতে যাই, আমার হয়তো আশেপাশে কেউ বলবে, বাবা তুই এখনো এর মধ্যে ডুবে আছিস, কিন্তু তা না। যার যার ক্ষত সেই বোঝে, যার যার ঘাটা সেই বোঝে ব্যথাটা কতখানি। তো সেই রকমই আমি বলতে চাই। আমার বর আজকে বলেছিল যে আমি অফিস যাব না, তেমন না, তুমি যাও অফিসে, এভাবে তো চলে না। কারণ আমার প্রতিটি বছরই এরকম হয়। তবু আমি তো নিজে বুঝতে পারছি, মানে আস্তে 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 ম্লান হয়ে আসছে, আমার খারাপ লাগার পার্সেন্টেজটাও অনেক কমে আসছে। তো চলো তোমাদের কাছে সব শেয়ার করি, এটাও সমস্তটাই শেয়ার করব। এখন রান্না বান্না করছি, কাজকর্ম করি। আজকে আমি কিছু কাজকর্ম করতেও ইচ্ছা করছে না। আমি জানতাম এই দিনটা আজকে আমার কাছে এরকমই হবে। সময়ের বিবর্তনে বললাম যে ম্লান হয়ে যায় দিনটা। আজকে চলে গেলে সারা বছরই আমার মনে থাকে, মনে পড়ে না তা না, এই দিনটা যেন মানে ক্ষতটা আরো মানে কাঁচা ঘা হয়ে ওঠে। তো চলো কাজকর্মগুলো সেরে নিই, পরে এসে তোমাদের কাছে সমস্তটাই বলবো, সমস্তটাই শেয়ার করবো। তো এখনো মতন আসছি। হ্যাঁ, তো সব কাজকর্ম হয়ে গেছে। সব কাজকর্ম বলতে রান্নাটা হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়নি, ঘর মোছা হয়নি, কিচ্ছু হয়নি। তো ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলে তারপরে কাজকর্মগুলো করি। মানে যত স্পিডে কাজ করি, আজকে কাজকর্মগুলো অত স্পিডে হচ্ছে না, আমার স্লো হয়ে গেছে। আজকে হচ্ছে 28শে অক্টোবর। তোমরা যখন ভিডিওটা পাবে, 28 তারিখে পাবে না। আমি ভিডিওটা আজকে করে নিচ্ছি, তারপরে তোমাদের ভিডিওটা দেবো, দেখি কবে দিতে পারি। আর এমনিও মানে আমার ভিডিওগুলো এখন ইরেগুলার হচ্ছে, ঠিক মতন ভিডিও করতে পারছি না। এই ঘরের সব জিনিসপত্র গোছানো, তারপরে এদিক ওদিক যেতে হচ্ছে, প্যাকিং করতে হচ্ছে, এই জন্য একটু ইরেগুলার হচ্ছে। ওই জন্য বলতে পারছি না আমি ভিডিওটা কি 29 তারিখে দেবো না 30 তারিখে দেবো, ঠিক বলে উঠতে পারছি না। আচ্ছা, বিষয়টা হচ্ছে আজকে 28শে অক্টোবর আমার মায়ের মৃত্যুদিন। তো আমার মায়ের মৃত্যুটা হঠাৎই হয়েছিল, তোমাদের আগেও বলেছি। আমি হোস্টেল থেকে আসার বছরখানেকের মধ্যে মা মারা গেছে। মানে এই পিরিয়ডটা আমার কাছে এত খারাপ। দেখো আজকে মায়ের মৃত্যুদিন, আবার নেক্সট মান্থে 15 তারিখে বাবার মৃত্যুদিন। আমার মা হঠাৎ করে কি হলো, মায়ের মানে অনেক ডিজিজ ছিল অবশ্য মায়ের, মানে হার্টের প্রবলেম ছিল, তারপরে তোমার নার্ভের ডিজিজ ছিল, আর্থারাইটিস ছিল, স্পন্ডিলাইটিস ছিল, ইউরিক অ্যাসিড ছিল, সুগার ছিল, মানে চোখে গ্লোকোমা ছিল, অনেক ডিজিজ ছিল। কিন্তু মা মোটামুটি ভালোই ছিল। তারপরে যেটা হয়েছিল ফার্স্ট, তখন আমি বাড়িতে ছিলাম না, তখন আমি হোস্টেলেই থাকতাম। একবার মানে তারপর থেকেই না মায়ের নানান রকম শুরু হলো। মানে পড়ে গিয়ে হঠাৎ করে, ঘর মোছা ছিল, ঘরটা স্লিপ খেয়ে পড়ে এখানে পায়ের, ওটাকে ফিমার বোধহয় বলে, জানি না, একটা বল এক্সট্রা বসানো হয়েছিল, সেটা হলো। তখন অনেক পেন কিলার খেয়েছিল তো মা, মানে তোমার তো খেতেই হবে মানে মেজর অপারেশনের জন্য। তো পেন কিলার খাওয়ার পরে কিডনিটা একটু প্রবলেম করা শুরু করে মায়ের।
আর পেন কিলার অতিরিক্ত খেলে হার্টেরও প্রবলেম হয়, কিন্তু পেন কিলারটা খেতেই হবে, উপায় নেই। আর প্রচণ্ড পেন হয় ওটাতে, একটা আর্টিফিশিয়াল জিনিস এখানে বসানো। তারপরে তারপরে হাঁটাটা প্র্যাকটিস করে, হাঁটা বোধ হয় 1.5 মাস না কমাস, ওটা আমি ঠিক বলতে পারছি না, কেননা আমি তখন ছিলাম না তো বাড়িতে, বন্ধ ছিল। তারপরে এটা ওটা নানা রকম প্রবলেম হতে হতে তারপরে নার্ভের প্রবলেমটা মারাত্মকভাবে দেখা দিল। একবার খুব হার্টের প্রবলেম হচ্ছিল, তখন মা নার্সিংহোমে ভর্তি হয়েছিল, মানে স্মাইল স্ট্রোক হয়েছিল, বাড়িও চলে এলো। তারপরে হঠাৎ করে মায়ের কন্ডিশন খুবই খারাপ হয়ে গেল, মানে 28 তারিখে মা মারা যায়, 24 তারিখে ভর্তি হয়, 24 তারিখে ভর্তি হয়, 25 তারিখেও নার্সিংহোমে গেলাম। তখন মা কথা বললো, ভাই কেমন আছে, তোর বাবা কেমন আছে, মানে অজ্ঞান অবস্থাতেই হসপিটালে নিয়ে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছিল, আমাদের সামনেই নার্সিংহোম, প্যারামাউন্ট নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছিল। জিজ্ঞেস করলো, পরের দিনে গিয়ে দেখি মা একদম স্থির। জিজ্ঞেস করলাম, বললো খুব একটা পারমিট করছে না, যাই হোক। তারপরে 28 তারিখে সকালবেলা মা চলে যায়। ওই সময়টা এমন ছিল, আমার বাবার 2বার পেসমেকার বসানো হয়েছিল। এমন দেখো অবস্থা, যখন মায়ের পায়ে এটা ফিমারটা চেঞ্জ করা হলো, তারপরে মানে তারপর থেকেই মানে কিরকম যে আরম্ভ হয়েছিল না বলে বোঝাতে পারবো, কিছু না কিছু চলছিল। তখন বাবার ফার্স্ট পেসমেকারটা বসানো হয় অ্যাপোলোতে। পেসমেকারটা সুগার ফল করে নষ্ট হয়ে যায়। যখন যেবার মা মারা যায় যখন তখন বাবার পেসমেকারের ব্যান্ডেজ বসানো, সেকেন্ড পেসমেকার আবার অ্যাপোলোতে বসানো হয়, ব্যান্ডেজ বসানো। মানে কি যে কন্ডিশন কি বলবো, মানে পেসমেকারের ড্রেসিং চলছে, মা নার্সিং হবে, লাস্ট মোমেন্ট ছিল ওটা। বাবার ড্রেসিংটা যেদিনকে মাকে নিয়ে গেছে, আমার কথাগুলো বলতে না ভালো লাগে না, মানে স্মৃতি রোমন্থন হয়, কিন্তু তবু বলছি তোমাদের কাছে। যেদিনকে মাকে নার্সিংহোমে নিয়ে যায়, একদিকে ড্রেসিং চলছে, সন্ধ্যাবেলা মাকে সবাই নার্সিংহোমে নিয়ে গেছে। বাবাও নার্সিংহোমে যেতে পারেনি, আমার মামা টামা অনেকে গিয়ে ভর্তি করেছিল, এই কাকা নিয়ে গিয়ে ভর্তি করায়। তারপরে মা 28 তারিখে মারা যায়, 24 তারিখে বললাম মা ভর্তি ছিল, 28 তারিখে মা মারা যায়। আমার কথাগুলো একটু হয়তো উল্টে পাল্টে যাচ্ছে, তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হবে। 27 তারিখে বাবার পেসমেকারের ব্যান্ডেজ খোলা হয়, ঠিক 28 তারিখে মা মারা যায়। যেদিনকে মারা যায় সেদিনকে কথা ছিল যে 8টার সময় স্ক্যান করতে নিয়ে যাওয়া হবে, তো একটা নাইটি নিয়ে যেতে বলেছিল 8টার সময়। তো আমি নাইটি রাত্রিবেলা রেডি করে রেখেছিলাম। তখন রান্নার মাসি আমাদের বাড়িতে রান্না করতো, আমি মাসিকে বললাম, মাসি তাড়াতাড়ি রান্না করো, 8টার সময় আমাকে যেতে হবে নার্সিংহোমে, কারণ মাকে নিয়ে যাবে। হঠাৎ করে দেখি আমার এক মামা ফোন করে বলল, আমার ডাক নাম সপু, যে সপু নার্সিংহোমে আসতে হবে না। কেন, আমাকে বলেছিল নাইটি নিয়ে যেতে, বলছে নাইটি আনতে হবে না। তো ফোনটা রেখে দিল, আমার আজকে স্ক্যান হবে না, বললো না। তো ফোনটা রেখে দিলাম। তখনও আমার মনের মধ্যে কিছু হয়নি, কিন্তু আমি বুঝতেই পারিনি জানো যে মা এরকমভাবে চলে যাবে। আমার খুব ধারণা ছিল যে মা বাড়ি ফিরে আসবে। তারপরে আবার একটা ফোন করলো, এসে বললো যে ফোনে বলছে যে আমি বলেছিলাম কি ঠিক আছে তাহলে আমি একটু পরে নার্সিংহোমে যাচ্ছি। তো মামা আমাকে একটু পরে ফোন করে বলছে তোকে নার্সিংহোমে আসতে হবে। এই কথাটা যেই বলেছে তখন আমি না ফট করে আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে, মামা মা নেই না গো। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে মামা ফোনটা কেটে দিয়েছে। তখন আমি একদম পুরো বুঝতে পারলাম ব্যাপারটা, বাবাকেও বলিনি। আমার ভাই তো মানে ব্রেন ডেভেলপমেন্ট নেই, মানে ও বাচ্চাদের মতন টাইপের আর কি। তার আমি দৌড়ে না উপরে চলে এসেছিলাম। তখন আমরা নিচে থাকতাম, এই নিচটা ভাড়া দেওয়া হয়েছে আমার বিয়ের পরে। নিচে থাকতাম, উপরে শোয়া হতো, মানে রাত্রিটা উপরে থাকতাম, সারাদিনে আমরা নিচে থাকতাম। তখন বাবা ভাই নিচে, আমি দৌড়ে উপরে চলে আসলাম, যে বাবার সামনে কাঁদতেও পারছি না যেন, খুব কাঁদলাম। তখন আমার মনে হচ্ছিল যে আকাশ বাতাস সব বোধহয় ফাঁকা হয়ে গেছে। খুব কাঁদলাম, কেঁদে চোখ মুছে নিচে নামলাম, বাবাকে বুঝতেও দিলাম না যে আমি উপর থেকে কেঁদে আসলাম। যদি বাবা ভেঙে পড়ে, সবে পেসমেকারটা বসানো হয়েছে, বাবার যদি এফেক্ট হয়, যাই হোক। তারপরে বাবার বডি এলো, আমাকেই তো করতে হবে কাজ, আমি এটা জানতাম, কারণ ভাই তো পারবে না। মুখাগ্নি করলাম, সেটা যে কি চরম পরিণতি কি বলবো, আমি তখন জানতামও না যে আবারও 1 বছরের মাথায় আমাকে এই পরিস্থিতির শিকার হতে হবে, বাবা চলে যাবে ছেড়ে আমাদের।
মুখাগ্নি করলাম, মানে আমি বলে বোঝাতে পারবো না ওটা। মানে যারা, আমি খালি বলি যুগ যুগ বেঁচে থাকুক সবার বাবা মা। ওটা যে কি কঠিন পরিস্থিতি, ইলেকট্রিক চুল্লিতে যখন নাকি বডিটা নিয়ে যায়, যখন শাটারটা নেমে যায়, তখন যে কিরকম পরিস্থিতি হয় মনে, আমি বলে বোঝাতে পারবো না। আমি মাসখানেক পর্যন্ত খালি চোখ বন্ধ করলে ওই সিনটাই দেখতাম। কিন্তু ভগবান কেমন যেন, দেখো আমার জন্য কিন্তু ঠিক পরের বছরই আবার ওরকম রেখে রেখেছিল। মায়ের কাজ করলাম, ভাই তো কিছু করতে পারেনি, ভাইয়ের হয়ে আমাকে কিছু কাজ করতে হয়েছে, বাবার বেলাতেও তাই। এই অক্টোবর নভেম্বর এই 2 মাস আমার মনের পরিস্থিতি খুব খুব খারাপ থাকে। আমি হাসি খুশি থাকি, খুব হাসি খুশি থাকতে ভালোবাসি। মানে বললাম না, সারা বছর স্মৃতিটা মলিন হয়ে আসে, এই টাইমটায় না মানে কাঁচা ঘায়ে যেমন নুনের ছিটা বলে, আমার সেরকম হয়। আমার মানে চিন্ময় খুব বোঝে, আমার বর খুব বোঝে। ও বলে কি বললো, করেছিল আজকে যাব না, এই একটু আগে ফোন করেছিল, বলে আমি দুপুরবেলা বাড়ি চলে আসবো। হ্যাঁ, আমি না তুমি তোমার কাজে ব্যস্ত থাকো। এর মধ্যে শাশুড়ি মা ফোন করলো, শ্বশুরমশাই ফোন করেছিল, ননদ ফোন করলো, কথা বললো। তা বললো দেখ, আমরা তো সবসময় গিয়ে তোর কাছে থাকতে পারি না, আর তুই ওখানে আসতে পারিস না, তো ভাইকে তো দেখতে হবে। ভাইকে নিয়ে মানে ট্রাভেল করতে হলে 4 চাকা করে যেতে হবে, আর তাও খুব একটা সম্ভব নয়, মানে খুব একটা জার্নি করতেও পারবে না। ওরা খুব বোঝে। কিন্তু আমি তোমাদের একটা কথাই বলছি, আমি প্রচুর ভালোবাসা আমার শ্বশুর বাড়ি থেকে পাই। আমি মানে ভিডিওতে বলছি, নিজের মনে সবসময় বলি, এরকম শ্বশুর বাড়ি বোধহয় খুব কম হয়। কিন্তু তবু একটা থাকে, ওই যে একটা সেন্টেন্সের পর একটা বাট আসে, ওরকম। মা বাবা তো, আমি যখন আমার শাশুড়ি মাকে মা বলে ডাকি, জানি না আমি স্বার্থপর কিনা, তোমরা আমাকে স্বার্থপর ভাববে কিনা, আমি যখন শাশুড়ি মাকে মা বলে ডাকি, ও মা এটা দিই না, তখন কিন্তু আমার ব্রেনের কোথাও জানে আমি আমার মাকে দেখতে পাই। আমিও খুব ভালোবাসি ওনাদেরকে, কারণ আমার ভগবান যখন আমার থেকে মা বাবা ডাকটা ছিনিয়ে নিয়েছিল, আমার বাবা মা মারা যাবার 3 বছর পরে আমার বিয়ে হয়। আমি যখন নতুন করে মা বাবা ডাকতে পাই, বাবাকে তো বাবা ডাকি না, ওরা বাবাই ডাকে, তাই আমি বাবাই ডাকি, কিন্তু মাকে তো মাই ডাকি। মানে আমি নতুন করে মনে হয় জীবন পেলাম। আর তখন তো আমি জানতাম না যে ওরা আমার সঙ্গে কিরকম ব্যবহার করবে না করবে। তখন যখন দেখলাম তারপরে যে ওরা আমাকে নিজের মেয়ের মতন বুকে টেনে নিয়েছে। বিশেষ করে ওদের ভালোবাসাটা কেন বলে, তোদের তো বাবা মা কেউ নেই, বাবা মা নেই বলেই ওদের একটা মানে ফিলিংস কাজ করে। আর আমি আগেও বোধহয় ভিডিওতে বলেছিলাম, ও খেয়াল নেই আমার ভাইও কিন্তু বাবা মাকে বাবা মাই ডাকে। কারণ আমি যখন বলেছিলাম যেটা তো মাসিমা, মাকে যখন ও মা বলেছিল, তখন মা ওকে জড়িয়ে ধরে বলেছিল যে তোর বাবা মা নেই, ওর তো বাবা মা নেই, ও বাবা মা ডাকে। তো আমার ভাইও বাবাই আর মাই ডাকে। তো মা আমার বাবার থেকে বেশি মা আমার কাছে ছিল, জানো, মানে মায়ের আমি অ্যাটাচ ছিলাম বেশি। কিন্তু ভগবান কখন যে কি ছিনিয়ে নেয় হট করে, এটা বলা যায় না। তবে জানি না গুছিয়ে বলতে পারলাম কিনা, আমার মনের ভেতরে যে উথাল পাথাল চলছে সেটাই তোমাদের কাছে বললাম। আজকে 2013-তে মা মারা গেছে, 2014-তে বাবা মারা গেছে, ঠিক 1 বছর পরে। 12 বছর হয়ে গেল। 12 বছরে অনেকটা স্মৃতিটা ধূসর হয়ে গেছে। আগামী দিনে হয়তো আরো হয়ে যাবে। করে নিতে হবে, কারণ জীবন থেমে থাকে না। জীবন সামনের দিকে, সব নদী যেমন সবসময় ঢালুর দিকেই বয়ে যায়, জীবনও সবসময় সামনের দিকে এগিয়ে যায়। কারণ আমাকে ঠিক থাকতে হবে, আমাকে বাঁচতে হবে, আমাকে ভালো থাকতে হবে, কাউকে ভালো রাখার জন্য, বিশেষ করে আমার ভাইকে ভালো রাখার জন্য। আর এরা আমার নিচে যে কাকিমা ভাড়া থাকে, কাকিমা খুব ভালোবাসে আমাকে, ভালো। উনিও বলে যে এখন তোমার বিয়ে হয়েছে, তোমার স্বামী আছে, তাকে ভালো রাখতে হবে তোমার। এই আজকেই বললো, আমি বাইকের চাকাগুলো সকালবেলা ধুয়ে দিত চিন্ময়, তারপরে চিন্ময় বেরোয়, উনি জানে আজকের দিনটার কথা। তো বললো মন খারাপ করবে না, এটা সবসময় মনে রাখবে, তোমার স্বামী তোমার সাথে আছে। আমার কাকিমা, আমি নমস্কার করে বললাম কাকিমা এটাই আশীর্বাদ করো যে আমার তো বাবা মা কেউ নেই, বাপের বাড়ির মতন শ্বশুর বাড়ি পেয়েছি, স্বামী যেন এরকম পাশে থাকে, আর শ্বশুর বাড়িও যেন আমার এরকম থাকে। বলে তোমার স্বামী আছে, ভাই আছে, তোমার সামনের দিকে এগোতে হবে, মন খারাপ করো না। আমি জানি তুমি একলা থাকো, তোমার খুব খারাপ লাগে, একলা থাকলেই মানুষের খারাপ স্মৃতিগুলোই মনে বেশি আসে, সুখের থেকে দুঃখেরটাই মনে বেশি আসে। তো চলো, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কথা বলতে শুরু করলে তো বলেই যাই, জানো অন্যদিনে হাসি মজা করি, আজকে হাসি মজার চলে বললাম না।
আমার ভেতরের ফিলিংসটা তোমাদের সাথে শেয়ার করলাম। চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর এটা আমি সবসময় বলি, প্রত্যেকের বাবা মা যেন সুস্থ স্বাভাবিকভাবে থাকে, এটা বলে আজকের ভিডিওটা আমি এন্ড করলাম। টাটা, বাই, ভালো থেকো সবাই।